এই ঈদে মুক্তি পেয়েছে কাজল আরিফিন অমির ভরপুর মজাদার ওয়েব ফিল্ম হাউ সুইট। গল্পটা শুরু থেকে যেমন মজার তেমনি শেষে রয়েছে দারুণ একটা চমক, তাই সবাইকে বলবো অবশ্যই শেষ অবধি দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রকি আর ফারহানকে, দুই ভাই শখের ফটোগ্রাফার। রকি পোলাপানের হাতে বিরিয়ানির প্যাকেট দিয়ে বলে, আগেই খাবা না, যখন অ্যাকশন বলবো তখন খাওয়া শুরু করবা। এই বলে রকি ফারহানকে ডাকছিল, আর এদিকে পোলাপানগুলো খাওয়া শুরু করে দিছে। রকি তো ভীষণ রেগে যায়। ফারহান বলে, ওরা ছোট মানুষ, বুঝিয়ে বল। রকি অলওয়েজ উত্তেজিত থাকে, আর ফারহানের মধ্যে রাগের লেশমাত্র নেই। ফারহান যখন পোলাপানের ছবি তুলবে তখন তার ক্যামেরার লেন্সে ধরা পড়ে দারুণ একটা রূপবতী মেয়ে দৌড়ে তার দিকে আসতেছে। ফারহান একের পর এক মেয়েটার ছবি তুলছিল, ততক্ষণে মেয়েটা এসে ফারহানকে ধাক্কা দেয়। পড়ে যায় ফারহান, ক্যামেরাটা হাত থেকে ছুটে যায়। ফারহান তখনও মেয়েটার দিকে তাকিয়ে আছে, ক্যামেরাটা পানিতে পড়ে যায়। রকি তাড়াতাড়ি এসে ফারহানকে টেনে তোলে আর বলতে থাকে, শয়তান মেয়ে, সরি না বলে ধাক্কা দিয়ে চলে গেল, ম্যানারলেস। ফারহান বলে যে মেয়েটা কিন্তু সুইট আছে আর ক্যামেরাটা চায়। রকি বলে যে ক্যামেরা তো পানিতে পড়ে গেছে। এতক্ষণে ফারহানের হুঁশ ফেরে। নতুন লেন্স, 1 লাখ টাকার ক্যামেরা। রকির উচিত ছিল পানিতে ঝাঁপ দেয়া। রকি বলে যে আমাকে বকা দিতেছ কেন, ওই মেয়েটার কাছে ক্ষতিপূরণ চাও। এবার দুজন মেয়েটার পিছু নেয়। ততক্ষণে মেয়েটা বরিশালের লঞ্চে উঠে পড়ছে। ফারহান সামনে থেকে মেয়েটার হাত ধরে থামায় আর আবারও অপলক চেয়ে থাকে। রকি বলে যে তাকায় আসো কেন, বলো, ধাক্কা, ক্যামেরা, লেন্স এসব বলো। ফারহান খুব নরম সুরে বলে, আপনার ধাক্কা লেগে আমার ক্যামেরা লেন্স পানিতে পড়ে গেছে, আপনাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। আপনি দেখতে খুব সুন্দর, কিন্তু আমার ক্ষতিপূরণ লাগবেই। বলতে বলতে মেয়েটাকে যে লোকগুলো ধাওয়া করছিল তারা চলে আসে। মেয়েটা তখন ফারহানকে জড়িয়ে ধরে। ফারহানের যেন এক ঝটকা লাগে। সে বলতে থাকে যে এসব কি করছেন, আমি এরকম না, ছাড়েন আমাকে। রকির ব্যাপারটা ভালো লাগছিল। সে বলতেছিল, কেবিন আছে, কেবিনে যান। মেয়েটা ফারহানকে বলে, কি যেন বলতেছিলেন, কিসের ক্ষতিপূরণ? ধাক্কা মেরে পানিতে ফেলে দেব, যান এখান থেকে। ফারহান তাকে হাত ধরে থামায় আর বলে যে জরিমানা দিয়েই যেতে হবে। মেয়েটা শান্ত হয়ে বলে, দেখেন, আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, আমার মাথা ঠিক ছিল না, আপনাদের সাথে যা হয়েছে তার জন্য সরি। রকি রেগে গিয়ে বলে, আপনি পালিয়ে আসছেন কেন? ও বুঝছি, বয়ফ্রেন্ড। আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবেন না সো ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার, আমাদের জরিমানা দিতেই হবে। ফারহান রকিকে শান্ত করে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে। মেয়েটা বলে যে আপনি যতটা ভদ্র ওয়েল ম্যানার, আপনার পাশেরটা ততটাই অভদ্র খ্যাত। ফারহান তো খুশি হয়, কিন্তু রকি আরও রেগে যায় আর এক্ষুনি ক্ষতিপূরণ দিতে বলে। মেয়েটা বলে, আমি তো পালিয়ে আসছি, আমার কাছে এখন কোনো টাকা নাই, ইভেন আমার ফোনটাও কাছে নাই। তবে একটা কাজ করতে পারেন, আমি বরিশাল যাচ্ছি, আপনি যদি এখন আমার যাওয়ার খরচ দিয়ে দেন, আমি গিয়ে সব টাকা আপনাকে ফেরত দেব। রকি তো কিছুতেই রাজি না, কিন্তু ফারহান রাজি হয়ে যায়, তবে ভাড়া দিতে না। দুজন মেয়েটার সাথে বরিশাল গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসবে আর টাকাটা নিয়ে আসবে। তিনজন মিলে লঞ্চের একটা কেবিন ভাড়া নেয়। মেয়েটা বিশ্রীভাবে খাবার খাচ্ছিল। ফারহান তাকিয়েছিল আর বলছিল, দেখ মেয়েটা কত সুইট করে খায়। রকি বলে যে এটা তোমার সুইট মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে 3 দিন ধরে খায় না। ফারহান রাগী চোখে তাকায়। মেয়েটা ধন্যবাদ দিয়ে বলে, বিয়ের টেনশনে 3 দিন যাবৎ কিচ্ছু খায় নাই, অনেক ক্ষুধা লাগছিল। মেয়েটা খাবার শেষ করে একটা সিগারেট খেতে চায়, যেটা শুনে ফারহান চমকে যায়। মেয়েটা বলে যে খাবার খাওয়ার পর সিগারেট না খেলে তার ঘুমই হয় না, এবং অনুরোধ করে বাইরে থেকে একটা সিগারেট এনে দিতে। রকি বাইরে যায়। মেয়েটা বিছানায় বসে পা চুলকাচ্ছিল, যেটা দেখে ফারহান বিব্রত হয়ে যায়। মেয়েটা এবার শার্ট খুলতে থাকে। ফারহান তো আরও অপ্রস্তুত হয়ে যায়, নিজেকে লুকানোর চেষ্টা করে আর ঘামতে থাকে। এর মধ্যে রকি চলে আসে আর মেয়েটাকে দেখে হা হয়ে যায়। মেয়েটা সিগারেট শেষ করে বলে, আমি এবার ঘুমিয়ে গেলাম, আপনারা কেউ চাইলে আমার পাশে শুতে পারেন, আমার সমস্যা নেই। রকি বলে, ভাইয়া তুমি তো জানো আমি সোফায় ঘুমাতে পারি না। ফারহান তাকে থামিয়ে বলে, তুই ঘুমা, আমি জেগে থেকে দেখি একটা মানুষ কত সুন্দর করে ঘুমায়। যাই হোক, তিনজনই ঘুমিয়ে পড়ে।
সকালবেলা রকির ডাকে ফারহানের ঘুম ভাঙে আর বলে যে মেয়েটা তো পালাইছে, আমি পুরা লঞ্চ খুঁজে দেখলাম, কোথাও নাই। ফারহান বলে এত সুইট একটা মেয়ে এভাবে কিছু না বলে পালিয়ে গেল। রকি তার ব্যাগ ট্যাগ চেক করে দেখে সব ঠিক আছে, কিন্তু ফারহানের মানিব্যাগে ৩,০০০ টাকা কম। তখন ফারহান রকিকে দোষ দেয়, সে হয়তো টাকাটা নিছে। রকির খুব কষ্ট লাগে, একটা আননোন মেয়ের জন্য তার ভাই তাকে চোর বলতেছে। তখন মেয়েটা তাকে খ্যাত বলছে, এখন ফারহান তাকে চোর বলতেছে। স্ক্রিন শিফট হয় বরিশালের মাফিয়া নয়ন দলবল নিয়ে একটা ছেলেকে ধাওয়া করছে। বাজার ভর্তি মানুষের মধ্যে ছেলেটা পড়ে যায়। নয়ন বলে যে তোর কত বড় সাহস, তুই আমারে টেরা নয়ন বলছো। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ছেলেটা এবারের মতো মাফ চায়। নয়ন বলে তোরে আমি মাফ করে দিতাম, কিন্তু তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস। তুই বলছিস আমার পরিবারের নাকি চোখে সমস্যা। ছেলেটা জীবন ভিক্ষা চায় আর বলে বস, আপনি কিন্তু দেখতে সালমান খানের মতো। এবারের মতো নয়ন ছেলেটাকে মাফ করে দেয়। বাড়ি ফেরার পর দেখা যায় একটা চমক। নয়ন ওই ছেলেটাকে ১,০০০ টাকা দিয়ে বলে আজ তুই অনেক ভালো অ্যাক্টিং করছিস, বাজারে সবাই ডরাইছে, এটা তোর বকশিস। ছেলেটা বলে যে বস, আজ আপনিও অনেক ভালো অভিনয় করছেন, এটা আপনার বকশিস। আসলে নয়নের চোখ ছিল টেরা। নয়নের বাপের চোখেও সমস্যা, কথা বলার সময় শুধু চোখ টিপ দেয়, আর বোনটা চোখে কম দেখে। কেউ যেন তাদের নিয়ে কথা বলতে না পারে, তাই বাজারে সবাইকে ভয় দেখাইল। ওদিকে দেখা যায় রকি আর ফারহান বরিশালের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে মেয়েটাকে খুঁজতেছে। আর এদিকে সেই মেয়েটা তার বান্ধবী লিনার বাসায় চলে আসে। লিনা তার বাবা মায়ের সাথে সুইটিকে পরিচয় করিয়ে দেয়। তখন লিনার বাবা সুইটির দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বসে। লিনা বলে যে তুই কিছু মনে করিস না, বাবার চোখে একটু সমস্যা আছে। এরপর লিনা সুইটিকে নিয়ে তার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে যায়। নয়ন তো সুইটিকে দেখে হা হয়ে যায়, তার চোখ নামাতেই পারে না আর বলে বসে হাউ হট। নয়ন তার বাবাকে বলে আব্বু, আমি তো কখনো তোমার কাছে কিছু চাই নাই। বাবা রেগে বলে চাই নাই মানে? সকালেও না ৫০,০০০ টাকা নিলি। নয়ন বলে যে কখনো কি দামি কিছু চাইছি? বাবা আরও রেগে বলে আমার চিনির মিল যে তুই জোর করে নিয়ে নিলি, সেটা কি দামি কিছু না? নয়ন সব স্বীকার করে বলে আচ্ছা, আমি যা চাই তোমরা আমাকে তাই দাও, কিন্তু আমি কি আগে কখনো বিয়ে করতে চাইছি? বাবা হেসে বলে কিন্তু বাবা, তুমি যে মহিলাকে বিয়ে করতে চাও সে তো তোমার চেয়ে ৬ বছরের বড়, তার সাথে তো তোমার বিয়ে দেওয়া যাবে না। নয়ন লজ্জা পেয়ে বলে তার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি লিনার বান্ধবী সুইটিকে বিয়ে করতে চাই, শি ইজ টু হট। কিন্তু কথা হলো সুইটি কি রাজি হবে? নয়নের বাবা বলে রাজি হবে না মানে? রাজি না হলে মেশিন ঠেকায়া দেব। নয়নের পিএস বলে যে বস, আপনি কোনো চিন্তাই কইরেন না, ওরে গাছের সাথে বাইন্দা এমন পিটানা পিটামো ও এমনি রাজি হয়ে যাইব। লিনা আর সুইটি দুর্গাসাগর পাড়ে বসে ফুচকা খাচ্ছিল। সুইটি বেশ খুশি ছিল, কারণ বিয়েটা তাকে করতে হয় নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল কালো বয়স্ক একটা লোক। লিনা বলে যে আচ্ছা, তুই যদি ভালো কাউকে পাস তাহলে কি বিয়ে করবি? সুইটি জানায় যে অবশ্যই করবে। তখন লিনা খুশি হয়ে বলে নয়ন ভাইয়া তোকে বিয়ে করতে চায়, নয়নের সব আছে, দেখতেও সুন্দর। সুইটি লিনার কথা শুনে রেগে যায়। এক বিপদ থেকে বাঁচার জন্য সে এখানে এসেছে, লিনা তাকে আরেক বিপদে ফেলতে চাচ্ছে। সুইটি রেগে চলে যাচ্ছিল, আর তখনই ফারহান তাকে দেখে ফেলে। ততক্ষণে সুইটি গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর ফারহান একটা রিক্সা নিয়ে ওদের পিছু নেয় এবং নয়নদের বাড়ি অবধি চলে আসে, কিন্তু ভেতরে ঢোকার সাহস হয় না। দুজন দেয়ালের ওপার থেকে চিন্তা করে কিভাবে মেয়েটার সাথে দেখা করা যায়। এদিকে নয়নের পরিবারের সবাই মিলে সুইটিকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করছিল। নয়নের বাবা নয়নের খুব তারিফ করছিল। এ সময় কাজের মেয়েটা খাবার নিয়ে আসে। নয়ন সবার সামনেই তার সাথে খারাপ ব্যবহার করে, যেটা সুইটি একদম ভালো লাগে না। নয়নের বাবা বলে তুমি কোনো চিন্তা কইরো না, আমার ছেলে সারা জীবন তোমাকে দেখে রাখবে। তখন নয়নের পিএস সুইটিকে বলে আপা, সে আপনারে কি দেখা রাখবো, সে তো টেরা, আমরাই তো তারে দেখা রাখি। এদিকে ফারহান আর রকি দেয়াল টপকে ভেতরে ঢোকে। রকি তো শুধু বিরক্ত হচ্ছিল, কি দরকার এত রিস্ক নেয়ার। ফারহানকে বলে যে তুমি তো ক্যামেরা আর লেন্সের জন্য আসো নাই,
আসছো ওই সুইট মেয়েটার জন্য। দুজন চুপি চুপি একটা গোডাউনে ঢুকে পড়ে, আর তখন দেখতে পায় ওই গোডাউনে সুইটিকে বেঁধে রাখা হয়েছে। ফারহান তো সুইটিকে দেখেই রেগে যায় আর বলতে থাকে, আপনি এখানে কেন? আপনাকে বেঁধে রাখছে কেন? আপনি এভাবে কিছু না বলে চলে আসলেন। আপনি জানেন আপনাকে নিয়ে কত টেনশন করছি। সকালবেলা দেখলাম হাসছেন, খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আবার এখন দেখতেছি আপনাকে বেঁধে রাখছে। রকি বলে যে, আমি ড্যাম শিওর এই মেয়ে এখানেও চুরি করতে গিয়ে ধরা খাইছে, তারপর এখানে বেঁধে রাখছে। বলতে বলতে নয়নের লোকজন সেখানে চলে আসে। ফারহান আর রকিকে বেঁধে রেখে যায়। সকালে তাদের বিচার হবে। ফারহান কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর সুইটিকে ছাড়াতে যাবে। তখন রকি রেগে গিয়ে বলে, ছি ভাইয়া ছি, তুমি ভাইকে রেখে ওই চোর মেয়েটাকে আগে ছাড়াতে গেলে। যাই হোক, সুইটিকে ছাড়ানোর পর সে ফারহানকে সব কিছু খুলে বলে। তার মা তাকে একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, সেখান থেকে বাঁচতে এখানে এসেছে। এখানেও আবার নয়ন তাকে বিয়ে করতে চাচ্ছে। সুইটির চোখে পানি চলে আসে, যা দেখে ফারহানের মন একদম নরম হয়ে যায়। কিন্তু রকি তো হেল্প করতে রাজি না। সে ফারহানকে নিয়ে চলে যেতে চায় আর সুইটিকে বলে, ক্যামেরা লেন্স আর চুরি করা টাকা আপনাকে দান করলাম। সুইটি কাঁদো কাঁদো হয়ে বলে, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমি একা একা আর ফাইট করতে পারতেছি না। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, অনেক বড় একটা উপকার হবে। ফারহান আর চুপ থাকতে পারে না। সে সুইটির বাঁধন খুলে দেয়। ঠিক তখনই সেখানে নয়ন চলে আসে। পরদিন সকালে দুজনকে নিয়ে বিচার বসে। ফারহান নয়নের বাবার হাত ধরে অনুরোধ করে বলে, আঙ্কেল বিশ্বাস করেন, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখানে আসছি আমার পাওনা টাকা নিতে। নয়নের বাবা বলে, মনে হয় ছেলেটা সত্য কথাই বলতেছে, দেখতেও ভদ্র। চোখ টিপ দিয়ে বলে, চেহারাও সুন্দর। ফারহান তো এক লাফে দূরে সরে যায়। নয়ন বলে, এখান থেকে বের হয়ে সোজা ঢাকা রওনা দিবি। তগ যদি আর এই শহরে দেখছি, একদম তরমুজের মতো কামড়া খায়া ফেলামো। এদিকে সুইটিকে নয়ন বেঁধে রেখেছে আর সামনে বসে মোবাইলে সুইটির ছবি দেখে বলে, উফ, তোমার ক্যামেরা ফেস এত হট, তোমাকে তো ছাড়ছি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এভাবেই তোমাকে বেঁধে রাখবো, সুতরাং রাজি হয়ে যাও। ওদিকে ফারহান আর রকি ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠছে, কিন্তু ফারহানের মন সায় দিচ্ছিল না। একটা মেয়েকে এভাবে বিপদে ফেলে রেখে ঢাকা যাওয়া মোটেই উচিত হচ্ছে না। রকি বরাবরের মতোই রেগে যায়। একটা অচেনা মেয়েকে বাঁচানোর জন্য তাদের কেন জীবনের ঝুঁকি নিতে হবে? ফারহান বলে যে, তোর যেতে মন না চায় তুই ঢাকা চলে যা। আমার আরও অনেক ভাই ব্রাদার আছে, কলিজার ভাই ব্রাদার। আমি যদি বাঘের মুখেও পড়ি, ওরা এসে আমাকে বাঁচাবে। ফারহান তার ভাই ব্রাদারকে ফোন দেয় আর দুজন আবার চলে যায় নয়নের বাসায়। এবার রকি একটা দুষ্টু পানির বোতল হাতে নয়নকে বলে, ভাইয়া, ঢাকা চলে যাচ্ছিলাম, কিন্তু আপনার বিয়েটা না খেয়ে যেতে মন চাচ্ছে না। আপনার জন্য ঢাকা থেকে আনাইছি। নয়ন তো খুশি হয়ে যায় আর একের পর এক দুষ্টু পানি খেতে থাকে। এক সময় সবাই শুয়ে পড়ে আর ফারহান তাড়াতাড়ি গিয়ে সুইটিকে ছাড়িয়ে নেয়। এরপর তিনজন একটা স্কুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। নয়ন তো রাগে শুধু ফুলছিল। সাঙ্গপাঙ্গদের রেডি করে নয়নও ফারহানদের পিছু নেয়। বাড়িতে নয়নের বিয়ের প্রস্তুতি চলছিল। সে সব কিছু ভেঙে চুরমার করে নয়ন ফারহানদের ধাওয়া করছিল এবং অবশেষে নয়ন তাদেরকে আটকে ফেলে আর সুইটিকে নিয়ে ফারহানকে মারতে থাকে। নয়ন যখন ফারহানকে মারতে যাবে তখনই আকাশে হেলিকপ্টার উড়তে দেখা যায়। ধীরে ধীরে হেলিকপ্টার নিচে নেমে আসে আর একে একে বেরিয়ে আসে চারজন আর্মি অফিসার। তারা ছিল বড় একটা চমক। ব্যাচেলার পয়েন্টের পাশা, শিমুল, হাবু আর পলাশ। ফারহান সুইটি নিজেদেরকে ছাড়িয়ে তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড়ে। নয়ন ওদের পিছু নিতে পারে না, কারণ পলাশরা তাদেরকে বাধা দেয়। সবাই নয়নদেরকে ধাওয়া করে আর নয়নরা পালিয়ে নিজেদেরকে রক্ষা করে। ফারহানরাও তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড়ে আর ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়। ফারহান সবাইকে ধন্যবাদ দেয় আর জানতে চায় এত কিছু কিভাবে সম্ভব। হেলিকপ্টার, পিস্তল, এত কিছু। পাশা বলে যে এগুলো খেলনা পিস্তল। কাশিমপুর তার এক ছোট ভাই থাকে, সে ব্যবস্থা করে দিছে। পাশা ফারহানকে একটা লিস্ট দিয়ে বলে, যা যা খরচ হয়েছে হেলিকপ্টার থেকে নেমে দিয়ে দিবি। হাবু জানতে চায় ফারহানের সাথে মেয়েটা কে। ফারহান মেয়েটার নাম বলতে পারে না, কারণ আগে তো তারা কখনো পরিচিতই হয় নাই। তখন সুইটি তার নাম বলে পরিচিত হয়। পলাশ বলে,
বাবুরে, আপনি হাতির নাম পর্যন্ত জানেন না, আর আমরা হেল লাগি যুদ্ধ করতে চলে আইছি। এবার শিমুল বলে, আরে ভাইয়া, ফারহান ভাই তো ঠিকই করছে, মায়া মানুষই তো জীবনের সব, মায়া মানুষের লাগেই তো যুদ্ধকরণ লাগবো। ফারহান সুইটি একে অপরের দিকে তাকিয়ে থাকে। সবাই পাশার সেই বিখ্যাত ডায়লগটা দেয়, এই। তো বন্ধুরা, কি মনে হয়, আসলে কি মায়া মানুষ জীবনের সব? আপনি কি কারো জন্য যুদ্ধ করতে রাজি আছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।